শুধুমাত্র এখন যারা ক্ষমতায় আছে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা ছাত্রনেতা বা অন্য যারা, তাদেরকে বলার অপেক্ষা রাখে না, এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। অনেকেই ভেবেছে এই কাঠামোতে যারা পূর্ববর্তী সময় বিভিন্ন সুবিধা নিয়েছে, সুবিধাভোগী, তাদেরকে রাখলে, এখনও টিকিয়ে রাখলে হয়তো বা তাদেরকে দিয়ে বা তারা একটা প্রেশারের কারণে আমার আনুগত্য স্বীকার করে কাজ করবে, এই ধরনের একটা প্রবণতা তাদের মধ্যে ছিল। এবং যার জন্য আমরা যে বারবার আলাপ দিয়ে আসছি যে কেন ফ্যাসিবাদী কাঠামোকে ধ্বংস করা যায়নি, এই প্রবণতা তার অন্যতম এবং প্রধান কারণ তারা ভেবেছে ওই আওয়ামী লীগের সময়ের লোকটাকে যদি আমি রাখি, সে হয়তো বা ওই ভীতি কিংবা ওই তার দুর্বলতার জায়গাটা থেকে আমার আনুগত্য স্বীকার করে আমার সাথে কাজ করবে। কিন্তু আমরা কি সেটা পারছি? পারিনি। যার কারণে আমাদের বিপ্লব ব্যাহত হওয়ার পথে। আমি বলবো না, খুব বড় মুখে বলা যায় যে আমরা বিপ্লব করেছি, বিপ্লব বাঁচিয়ে রাখবো, কিন্তু আদৌ বিপ্লব এই সময় এসে কতটুকু বেঁচে আছে? আমরা গত কিছুদিন আগে যে ঘটনাটা দেখলাম, সচিবালয়ের সামনে প্রথম এই শিক্ষার্থীগুলো যখন শিক্ষা বোর্ডের সামনে অবস্থান ছিল, সেখানে আমি ছিলাম, আমি দেখেছি। আমার ক্যাম্পাস বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সেখান থেকে শিক্ষা বোর্ড খুব কাছে, আমি দেখেছি। এবং আমার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরাও সেখানে অংশগ্রহণ করেছিল। কিন্তু সেইখান থেকে সেই মিছিলটা ক্যাম্পাস পেরিয়ে সচিবালয় রোডে আসতে আসতে সংখ্যাটা দ্বিগুণ হয়ে গেছে। এবং সেখানে অনুপ্রবেশকারী, আমরা যে কথাগুলো বলছি যে সেখানে ছাত্রলীগ কিংবা ফ্যাসিবাদ বিরোধী যারা, মানে ফ্যাসিবাদীর পক্ষের যারা ছিল, তারা অনুপ্রবেশ করেছে। তারা সচিবালয়ে ঢুকে বিভিন্ন ভাঙচুর করার চেষ্টা করেছে, এক কথায় ম্যাসাকার করার চেষ্টা করেছে। কিন্তু একটা প্রশ্ন করেন তো, আমার সেই শিক্ষা বোর্ডের সামনে যে সকল শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে, তাদেরকে সেখানে কেন অবস্থান নিতে হলো? যেই শিক্ষা ব্যবস্থার অব্যবস্থাপনার জন্য, যেই কোটা ব্যবস্থাপনার জন্য, যেই যৌক্তিক দাবিগুলো ছিল, 5 তারিখের পরে শিক্ষা ব্যবস্থা নিয়ে সেই ছাত্রদের জন্য কতটুকু ভেবেছে এই সরকার? কতটুকু ভাবছে আমাদের সেই অন্তর্বর্তীকালীন সরকারে থাকা ছাত্র উপদেষ্টারা? এখন পর্যন্ত কি সম্ভব হয়েছে একটা শিক্ষা সংস্কার কমিশন করা? হয়নি তো। সংস্কার বলতে আমরা এখন অনেক বড় আলাপ দিই, রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন ছাত্রনেতা, বিভিন্ন সংগঠন থেকে অনেক বড় আলাপ দেওয়া হয়। কিন্তু বলেন তো কতটুকু মৌলিক সংস্কার এই 1 বছর পরে এসে আপনারা দেখতে পাচ্ছেন দৃশ্যমান? আমি বলবো দৃশ্যমান বলতে আসলে কিছুই নাই এখন পর্যন্ত। দৃশ্যমান আমি কিছু দেখছি না। হয়তো বা এটাকে খুব নেগেটিভ ওয়ার্ড মনে হতে পারে যে কেন দেখছি না বা আদৌ কি কিছু হয়নি। বাট যেটুকু হয়েছে, 1500-র বেশি অধিক শহীদ, 10,000-এর অধিক আহত, রক্ত মারিয়ে যতটুকু সংস্কার আমরা দীর্ঘ 1 বছর পরে যতটুকু পেয়েছি, এটা মোটেও কাম্য ছিল না। এইটুকু সংস্কার হওয়া উচিত ছিল 1 মাসের মধ্যে, কিন্তু সেটা পেয়েছি আমরা 1 বছর পরে, এবং সেটুকু আমাদের জন্য যথেষ্ট না। আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় শোক দিবস ঘোষণা করার পরেও এইচএসসির মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা নিয়ে রাত 3টায় বিবৃতি দেওয়া হয় যে পরীক্ষা স্থগিত করা হয়েছে, এবং এই ধরনের টালবাহানা করা হয় এখনো। এবং সেক্ষেত্রে এই ধরনের ন্যারেটিভও তৈরি করা হয় যে শিক্ষা উপদেষ্টা এটার পজিটিভ ছিল, কিন্তু একজন সিনিয়র সচিবের কারণে সম্ভব হয়নি। এই 5 তারিখের পরে এই 1400 শহীদের রক্ত পাড়িয়ে, এই 11,000-এর বেশি আহত রক্ত পেরিয়েও আমাদের এই ধরনের নাটক মঞ্চস্থ করা হচ্ছে আমাদের সামনে, এবং সেগুলো দুর্ভাগ্যজনকবশ আমাদের এখনো সহ্য করতে হচ্ছে। আমরা বিভিন্ন সময় বলে এসেছে যে হয়তোবা সৌভাগ্য এখনো বেঁচে আছে, কিন্তু আজকে এই মঞ্চে এসে আরও অনেকগুলো বক্তার কথা শুনলাম, মনে হচ্ছে এইটাই সব থেকে বড় দুর্ভাগ্য যে এখনো বেঁচে আছে। 5 তারিখের পরে আমি যদি স্পেসিফিকভাবে কিছু সমস্যার কথা বলি, যারা সম্মুখসারিতে ছিল অনেক নেতৃবৃন্দ, তাদের মধ্যে স্পেসিফিক করে যদি নারী নেতৃত্বের কথা বলি, আমরা অনেক আলাপ তুলেছি। জুলাইয়ের নারীরা কেন হারিয়ে যাচ্ছে, কেন তারা নেই, কেন তারা পিছিয়ে যাচ্ছে, আবার কেন ঘরে ফিরে যাচ্ছে। কিন্তু কেউ কি আসলে এটাকে নিয়ে অবজার্ভ করেছে যে কেন অ্যাকচুয়ালি তারা হারিয়ে যাচ্ছে, কেন তারা আসতে চাচ্ছে না? আমরা নতুন বন্দোবস্ত বলছি, এটা আসলে নতুন একটা বন্দোবস্ত নয়। এই বান্দাবস্তার মধ্যে অনেকগুলো বিষয় তারাকে ইনক্লুড করেছে। সেটার মধ্যে যদি বলি, নারীদেরকে নিয়ে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে যেভাবে ধরে টার্গেট বুলিং করা হচ্ছে, এইটার বিরুদ্ধে বলেন তো কতজন মুখ খুলেছে?
যেই নারীর একটা রাজনৈতিক পরিচয় আছে, যে একটা রাজনৈতিক দলের অংশ, গুরুত্বপূর্ণ পদ পদবি ধারণ করছে, তাকে নিয়ে কোনো ধরনের অপপ্রচার হলে সেখানে দলের লোকেরা ঢালাওভাবে এটা নিয়ে কথা বলে যে আমার দলের নেত্রীকে এই ধরনের মিথ্যা অপপ্রচারের শিকার হতে হচ্ছে, মিথ্যা বুলিংয়ের শিকার হতে হচ্ছে, টার্গেট বুলিংয়ের শিকার হতে হচ্ছে। কিন্তু সাধারণ একটা নারী নেতৃত্ব যে জুলাইয়ের সম্মুখ সারিতে ছিল, তাকে এই ধরনের টার্গেট করে বুলিং করা হচ্ছে, সেই বিষয়গুলো অ্যাড্রেস করে কয়জন রাজনৈতিক নেতৃবৃন্দ, কয়জন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই বিষয়টাকে অ্যাড্রেস করেছে এবং কথা বলেছে? আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র বর্তমান, আমাকে নিয়ে যেই ধরনের হ্যারাসমেন্ট করা হয়, অনলাইনে ট্রোল করা হয়, যেই ধরনের মিম পেজ আছে, এখনও যে ধরনের হুমকি পাই, এখন পর্যন্ত আমি আমার রাজনৈতিক সহকর্মীদের কাছ থেকে এই ধরনের কোনো সহযোগিতামূলক আচরণ পাইনি এবং তাদের ন্যূনতম কোনো কনসার্ন পাইনি যে তারা এই বিষয়টা নিয়ে অ্যাড্রেস করেছে কিংবা মুখ খুলেছে। আমি ব্যক্তিগতভাবে অনেক মেয়েদের সাথে কথা বলেছি, কিভাবে সমস্যা এড়ানো যায়, অনেকের সাথে আলাপ করছি এবং মনে করি যে আমাদের নারীদের নিরাপত্তা শুধুমাত্র নারীদেরই দায়িত্ব হয়ে গেছে, কিন্তু আমাদের কাজটা করতে হচ্ছে আমাদের পুরুষ সহযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, কিন্তু সেক্ষেত্রে তাদের কাছ থেকে আমরা সহযোগিতা পাচ্ছি না। এবং আরও একটা প্রশ্ন, এই যে আমরা রাজনৈতিক দলের অংশ হয়ে কাজ করি কিংবা সংগঠনের অংশ হয়ে কাজ করি, সেই সংগঠনের অন্য সহকর্মীদের কাছে এই নারী নেতৃত্বরা কতটুকু নিরাপদ? এটা আমার খুব জোরালো এবং কঠিন প্রশ্ন। আমি যদি বলি, নারীদের হারিয়ে যাওয়ার পেছনে অনেকগুলো কারণের মধ্যে অন্যতম কারণ এই বন্দাবস্থার নামে নতুন বন্দোবস্ত বলে যেটাকে উপস্থাপন করা হচ্ছে, সেখানে নারী নেতৃত্বের নিরাপত্তার বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটাকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখা হচ্ছে না এবং তারা যথোপযুক্ত তাদের পর্যাপ্ত নিরাপত্তা অনুভব করছে না। এটা অন্যতম একটা কারণ হারিয়ে যাওয়ার পেছনে, মেয়েদের হারিয়ে যাওয়ার পেছনে। অনেকগুলো নেগেটিভ কথা বললাম, একটু সম্ভাবনার কথা বলি। জুলাই আমাদেরকে অনেকগুলো সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। যদি বলি সেক্ষেত্রে এই জুলাইয়ে আমরা যত নেতৃত্ব দেখেছি বাংলাদেশের ইতিহাসে, আমরা 90 দেখেছি, 71 দেখেছি, 52 দেখেছি, কিন্তু এর পরবর্তী সময়ে একসাথে এত নেতৃত্ব তৈরি হয়ে আসা, নেতৃত্ব গড়ে ওঠা, এটা আসলে অন্য সময় সম্ভব হয়নি, যেটা 24শে জুলাই গণঅভ্যুত্থানে আমরা দেখেছি। হাজার হাজার তরুণ নতুন নেতৃত্ব তৈরি হয়েছে, যারা নতুন করে দেশকে নিয়ে ভাবছে। অন্যতম আর একটা সম্ভাবনা হচ্ছে যে তরুণ প্রজন্ম সারাদিন ফেসবুক, অনলাইনে স্ক্রলিংয়ের মধ্যে ডুবে থাকতো, রিলস থেকে শুরু করে ফানি ভিডিওর মধ্যে ডুবে থাকতো, মিমসের মধ্যে ডুবে থাকতো। সেই তরুণ প্রজন্মের স্ক্রল লিস্ট আপনি যদি 1 মিনিট স্ক্রল করেন, সেখানে 10টা নিউজের মধ্যে কমপক্ষে 8টা নিউজ আপনার দেশকে নিয়ে, রাজনৈতিক অবস্থা নিয়ে কিংবা এই সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে। তার মানে তারা ভাবছে, তারা দেখছে, তারা খোঁজ রাখছে। আপনারা যদি আগের বারের মতো করে ভাবেন, গত 17 বছরে যেভাবে একটা ফ্যাসিবাদকে বাংলাদেশের মানুষের উপরে কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে, কাঁধে উঠে বসেছিল, সেইটা যদি আসলে এই প্রজন্মের উপরে আবার নতুন করে কেউ হওয়ার চেষ্টা করে, সম্ভব হবে না। খুব দৃঢ়ভাবে বলতে পারি সম্ভব হবে না। হয়তোবা চেষ্টা করতে পারেন, চেষ্টা করেন, যত দ্রুত আপনারা চেষ্টা শুরু করবেন তত দ্রুত আপনাদের পতন সামনে। তাই বলবো, যদি কেউ চেষ্টা করে থাকেন তাহলে দ্রুতই চেষ্টাটা সামনে আনেন, যাতে আপনাদের পতনটাও খুব দ্রুত হয়। আর হাসিনা যেটা করেছে, সে 17 বছর খুব সফলভাবে আসলে তার এই ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছে। আমি বলবো খুব সফলভাবে। তার বিরুদ্ধে কেউ কথা বললে গুম করা হতো, এবং যাকে গুম করা হতো তার পরিবার ছাড়া অন্য কারো কখনো মাথা ব্যথা ছিল না। আমরা যেমন জুলাইয়ে একটা আহ্বান ছিল যে আজকে রাস্তায় একটা নিরীহ ভাইকে মেরেছে, কালকে আমাকে মারবে। আমার গায়ের উপরে না আসলে হয়তো বা আমি এখন কথা বলছি না, কিন্তু কালকে তো আমার গায়ের উপরেও আসবে। জুলাইয়ের মধ্যে আমাদের অন্যতম একটা ধারণা ছিল এবং অন্যতম একটা অনুপ্রেরণা ছিল যে আমার ভাই মারা গেছে, এটা আমার উপরে হতে পারে। কিন্তু গত 17 বছরে যখন আমরা শুনেছি একজন লোক গুম হয়েছে, একজন ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার পরিবারের পরে এই ধরনের নির্যাতন হচ্ছে, তখন কিন্তু আমরা কেউ এই ধরনের মুখটা খুলিনি। আপনাদের সবার প্রতি আহ্বান থাকবে, গত 17 বছরের ফ্যাসিবাদ আসলে একদিনে এই গণহত্যা বলি, গুম খুনের পরম্পরাটা তৈরি করতে পারেনি। তাদের দীর্ঘ একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। এই ধরনের প্রক্রিয়ার কোনো আভাস যদি আপনারা এখন থেকে পান কিংবা নতুন করে পান, সেক্ষেত্রে শুরুতে মানে অঙ্কুরে বিনষ্ট করার যে বিষয়টা, এই ক্ষেত্রে আপনারা সচেতন থাকবেন। আমরা দেখতে পাচ্ছি এখন নানা সময় আসলে নানাবিধ ঘটনা আসলে আসে আমাদের চোখের সামনে। এখনও যেই ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব, মানুষ হত্যা, খুনের মতো ঘটনাগুলো চোখে আসছে।
এক্ষেত্রে আমরা প্রতিবাদ করি, কিন্তু এই প্রতিবাদটা যাতে থেমে না থাকে এবং যাতে এমন না হয় যে আমার ব্যক্তি স্বার্থের আঘাত হানেনি, এই জন্য আমার মুখ খুলতে হবে না, এইভাবে যেন মুখে কুলু পেটে বসে না থাকেন। এইভাবে যদি থাকেন তাহলে ধরে রাখেন 17 বছর লাগবে না, আগামী 10 বছর পরে বা 5 বছর পরে আপনার সন্তানকেও 24শে জুলাই গণঅভ্যুত্থানের মতো রাস্তায় নেমে শহীদ হতে হবে। আপনাকে যেমন আপনার পরিবার ঘরে বন্দি করে রাখতে পারেনি, আপনার প্রজন্ম, আপনার পরবর্তী যেই প্রজন্ম আসতে যাচ্ছে, আপনার যেই সন্তান, তাদেরকেও আপনি ঘরে বসিয়ে রাখতে পারবেন না। তো আপনি যদি চান যে আপনার সন্তান সুস্থ একটা রাজনৈতিক বলি বা সুস্থ স্বাভাবিক সুন্দর একটা বাংলাদেশে গড়ে উঠুক, বেঁচে থাকুক, বড় হোক, সেটার জন্য আপনাকে অন্যতম দায়িত্বটা এখন থেকে নিতে হবে। ধন্যবাদ, অনেক কথা বললাম, অনেক অপছন্দের কথাও বলে ফেললাম। সব মিলিয়ে যদি বলি, সবাই আসলে যাতে আমরা চেষ্টা করি। শহীদ আসিফ ইকবাল ভাইকে নিয়ে খুব বেশি কিছু বলা হলো না। আমি ওনার সম্পর্কে আসলে করলাম, ওনার তথ্যগুলো পড়লাম, ওনার জীবনী কিংবা সংক্ষিপ্ত ওনার যতটুকু জানা যায় আমি চেষ্টা করেছি জানার। এই একটা কথা বলতে চাই, এই শহীদ ভাইরা কিন্তু তখনই সামনে ছিল যখন আমাদের মতো হাজার হাজার ভাই বোনেরা তাদের পিছনের সাইডে ছিল এবং তারা এটা দেখেছে। ওই পিছনের সাইডে দেখে কিন্তু সামনে এগোনোর সাহসটা তারা পেয়েছে। আমরা যেন পিছন থেকে হারিয়ে না যাই। এই শহীদের দায়, এই শহীদের রক্তগুলো কিন্তু আমাদের হাতে লেগে আছে, কাঁধে লেগে আছে। আমরা যেন সেই দায় থেকে মুক্ত না হতে চাই, আমরা যেন সারা জীবনে এই দায়টাকে অনুভব করি, এই দায় নিয়ে যেন কাজ করি। আমার এইটাই শেষ কথা, আমরা যেন তাদেরকে ভুলে না যাই। 1 বছর হতে চলছে, নানাভাবে সুনিপুণ প্রক্রিয়া চেষ্টা করা হচ্ছে তাদেরকে ভুলিয়ে দেওয়ার, জুলাইকে ভুলিয়ে দেওয়ার। আমরা যেন সেইটা ভুলে না যাই। জুলাই, 24, 71 সবই আমাদের রক্তে গড়া ইতিহাস, কোনোটাকে ছোট বড় করার সুযোগ নেই। ধন্যবাদ সকলকে। ইনকিলাব।